জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। তিন মাসের সন্তান নিয়ে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে এক মা আক্ষেপ করে বলছিলেন, গণভোট নিয়ে সংসদে যত কথা, আমাদের সন্তানদের নিয়ে কেন ততটা নয়? গেল এক মাসে হাম আর উপসর্গ নিয়ে প্রাণ গেছে 206 জনের, বেশিরভাগই শিশু। ওদিকে জ্বালানি তেলের সংকট আর পাম্পের সামনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের। অন্যদিকে আইএমএফ বলছে বাংলাদেশের রাজস্ব আদায় বিশ্বের সর্বনিম্নগুলোর একটি, গত 3 বছরে যা আরও কমেছে। নতুন অর্থায়ন নিয়ে এখনও সরকারের সঙ্গে আলোচনা চলছে। ওদিকে কর আদায়ে নতুন কৌশল নিচ্ছে সরকার। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে যাওয়ার পরিকল্পনা সরকারের। মন্ত্রীদের দাবি, ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দৃশ্যমান। আসলেই কি তাই? ওদিকে এক ইস্যু, জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন ছাড়বেই না বিরোধী দল। এবার তাদের 15 দিনের কর্মসূচির ঘোষণা। আর প্রধানমন্ত্রীর সতর্কতা, দেশের স্বার্থবিরোধী একটি চক্র সুযোগের অপেক্ষায়, তাই প্রয়োজন জাতীয় ঐক্য। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আলোচনার জন্য এসেছেন, আমার হাতের ডান দিক থেকে শুরু করছি, মোহাম্মদ ফজলে হুদা বাবুল এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। তারপরেই আছেন ফারুক হাসান, মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাসুদ পারভেজ রাসেল এমপি, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের রাজনীতির আলোচনায়। আমি মাসুদ পারভেজ রাসেলের কাছে যেতে চাই। সরকারের 2 মাস হতে চলেছে, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা শ্রোতা মণ্ডলী আছে সকলকে, এবং আমার নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা 1, যেটা আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর নিয়ে গঠিত, সকল ভোটার এবং জনগণকে যারা আমাকে নির্বাচিত করে তাদের পক্ষে পার্লামেন্টে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ দিয়েছেন। তো আমরা আপনাকে প্রথমেই বলতে চাই যে এই বাংলাদেশে আমরা যেটা এখন যে নির্বাচনটি দেখেছি, এই নির্বাচনটি বেসিক্যালি সংবিধান অনুযায়ী হওয়ার কথা ছিল না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী 2029 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেই একটা বিশেষ প্রেক্ষাপটে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিগত আওয়ামী সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট এবং স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে এবং বৈষম্য নীতির কারণে এদেশের ছাত্র যুবক জনতা তাদের বিরুদ্ধে এবং দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার কারণে এদেশের ছাত্র যুবক জনতা রাজপথে নেমে এসেছেন এবং তারা তাদের একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সরকারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রপার ফাংশনিং করার জন্য তারা তাদের জীবন দিয়েছেন এবং জীবনের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আমরা এই বিগত নির্বাচন পেয়েছি এবং সেই নির্বাচনের পরে আমরা নতুন সরকার গঠিত হয়েছে। যে সরকার আমরা দেখেছি যে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে, তারা যে ম্যানিফেস্টো মানুষের কাছে দিয়েছিলেন, তারা তার আগে থেকে 31 দফা যে কর্মসূচি দিয়েছিলেন, তার প্রথমটি ছিল যে বাংলাদেশের সংবিধানকে সংস্কার করবেন একটা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে। এইটা ছিল এবং সেটার আলোকেই আমরা দেখেছি বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই জনগণের এই চাওয়াকে পূর্ণ করার জন্যই সংস্কার পরিষদ অধ্যাদেশ একটা আদেশ জারি করা হয়েছিল। সেই আদেশটাকে ভায়োলেট করার জন্যই বা সেই আদেশটাকে পাশ কাটানোর জন্যই আমরা দেখেছি বর্তমান সরকার একটি পলিসি অবলম্বন করে একেবারে যে সময় এসে শেষ হয়ে যাবে তার মেয়াদ, ঠিক তার আগের দিন মানে আমাদের প্রথম যে সংসদ সেটা আহ্বান করা হয়েছিল এবং সেখানে আমাদের পক্ষ থেকে এই যে জনদাবি, এই যে আমাদের দীর্ঘদিনের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সরকার ব্যবস্থাপনার যে অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট, এটার কারণে দেশের জনগণের স্বাধীনতার হরণ এবং মানুষের মৌলিক মানবাধিকার হরণ, মানুষের যে আপনি একটু আগেই বলেছিলেন যে একজন মা হাসপাতালে বসে
তিনি বলেছেন যে সেখানে বিভিন্ন ইয়ের কথা হচ্ছে, কিন্তু আমার সন্তানের কথা কেন বলা হয় না? এই রকমের সন্তানের কথা বলার জন্যই মূলত আমাদের এই যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পরিবর্তন প্রয়োজন। আমাদের যে সংবিধানের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন, সেইটার করার স্বার্থেই মূলত আমরা কথা বলেছি। কিন্তু বিগত 2 মাসে আমরা দেখেছি সরকার যে সমস্ত কথাগুলো বলেছেন, কিছু কথা কাজের কথা বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই জাতীয় কথা, কিন্তু যেটা আমাদের বেসিক প্রবলেম, আমার চিকিৎসা খাত, সেখানে যে অনিয়ম আছে, চিকিৎসা খাতে বিগত 17 বছরে যে লুটপাট হয়েছে এবং হাসপাতাল তৈরি হয়েছে, যন্ত্রাংশ নেই, সেখানে ডাক্তার নাই, নার্স নাই, কাজের লোক নাই, সেখানে বছরের পর বছর মানুষ গিয়ে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। শুধুমাত্র উপজেলাগুলোতে যদি আপনি গিয়ে দেখেন, আমার যে জায়গা সেখান থেকে আমি দেখেছি, সেখানে ছোটোখাটো প্রবলেম হলে তাদেরকে রেফার করে রাজশাহী অথবা ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, কুষ্টিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো ট্রিটমেন্ট নেই। সেখানে 12 লক্ষ লোকের বসবাস, সেই জায়গায় কোনো ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হয়ে এসেছে, কিন্তু সেখানে 50 শয্যার যে ডাক্তার নার্স আছে সেটা দিয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সেখানে আইসিইউ একটা প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু তার কোনো কার্যক্রম নেই, সেই মেশিনই আজও খোলা হয়নি। এই জাতীয় বিষয়গুলোকে কার্যকর করার জন্য আমরা কোনো পদক্ষেপ কিন্তু দেখি নাই। আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলো যেগুলো বেসিক আমাদের মানে সমস্যা, সেই সমস্যাগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করা দরকার। আপনি যেই সমস্যাগুলোর কথা এখন বললেন, এই সমস্যাগুলো কি আপনি সংসদে বলেছেন? এই সমস্যাগুলোর কথা আমরা আমাদের পক্ষ থেকে লোকজন বলেছেন, কিন্তু আমি এই যে স্বাস্থ্য বিভাগের প্রবলেমের কথাটা আমরা বলেছি, যে এই স্বাস্থ্য বিভাগের প্রবলেমের যে সমস্যাটা আমরা ফিল করছি, আমরা অনুভব করছি, আমার এলাকার মানুষ অনুভব করছে, সেটা আমরা বলেছি। এছাড়া আমরা মূলত মানে যে একটি দেখেছি যে বিগত এই সরকার যে এসেছেন, তারা তাদের ইয়েতে বলেছেন রেইনবো নেশন গঠন করবেন। রেইনবো নেশন মানে কি? সকল মতাদর্শের মানুষকে নিয়ে তারা একটি কার্যক্রম পরিচালনা করবেন, কিন্তু এই মাত্র এই কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি। এবং স্থানীয় সরকারকে মানে শক্তিশালী করবেন, সেই স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য সাংবিধানিকভাবে আছে যে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের যেখানে যে জায়গাগুলো আছে, ইউনিয়ন পরিষদ, তারপরে হচ্ছে আপনার পৌরসভা, উপজেলা এবং যে জেলা পরিষদ, সেইগুলোতে নির্বাচনের মধ্য দিয়ে সেখানে দায়িত্বশীল হবে বা যেখানে দায়িত্বপ্রাপ্ত হবে। কিন্তু আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় আসার পরপরই সেখানে একেবারে দলীয়করণভাবে সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এখানে বরঞ্চ স্থানীয় সরকারকে আরও দুর্বল করে ফেলার একটা প্রবণতা, এবং এটা সংবিধানের একটি মানে অনুচ্ছেদের একটা ভায়োলেট বলতে পারি। আমরা দেখেছি সংসদে বিভিন্ন সময় আমাদের মানে যারা ট্রেজারি বেঞ্চে থাকেন, আমাদের মন্ত্রী আছেন, যারা আছেন, তারা নীতি নির্ধারক যারা আছেন, তারা সংবিধানের দোহাই দিয়ে দিয়ে কথা বলছেন, অথচ সংবিধানের অনেকগুলো বিষয় যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকেই তারা এটাকে ভায়োলেট করছেন। এই রেইনবো নেশনের যে ফর্মুলা তারাই দিয়েছেন, কিন্তু সেটা তারাই ভায়োলেট করছেন। এইভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসতে চেয়েছেন, কিন্তু সেখানে আমরা জানি জুলাই সনদে সবাই মিলে স্বাক্ষর করলেন, সারা দেশের মানুষ সারাদিন বসে বসে দেখতেন টিভির ক্যামেরায়। আমরাও গ্রামগঞ্জ থেকে দেখেছি, লোকাল এরিয়া থেকে দেখেছি যে নতুন একটা বাংলাদেশ গঠন হতে যাচ্ছে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে করে তারা আলোচনা করেছেন, একটা ফর্মুলা বিল্ড আপ করেছেন এবং সেখানে একটা সাইন করেছেন। কিন্তু সেই বাস্তবায়ন করার ক্ষেত্রে এসে বিভিন্ন রকমের যুক্তি খাড়া করে সেটার আদেশ, অধ্যাদেশ এবং এইগুলোর বিভিন্ন আইনের মারপেস নিয়ে এসে এইগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে, পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমরা একটা আইনের ভাষায় জানি যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। মানে যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি আপনি বিলম্ব করেন তাহলে আপনার সেটা ন্যায় বিচার বিঘ্নিত হয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই যে বিভিন্ন রকমের পায়তারা করে এই যে গণসংস্কার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেইগুলোকে ভায়োলেট করা হচ্ছে। বলা হচ্ছে সংবিধান সংশোধন করা হবে। আমরা বলতে চাই যে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে সংবিধান ইতিপূর্বেও সংশোধিত হয়েছে, কয়েক টার্ম হয়েছে। এইটা সংশোধন একবার এসে জনগণ চেয়েছেন, একটি সরকার চেয়েছে, সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, জনগণের চাওয়ার ভিত্তিতে তারা একটা সংবিধান সংশোধন করেছেন। পরে এসে বিচার আদালতের মাধ্যমে সেটাকে ইয়ে করে দেওয়া হয়েছে। এইভাবেই সংবিধানগুলো সংশোধিত হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই গণভোট একটি সুপ্রিম পাওয়ার, জনগণের মতামতের ভিত্তিতে জনগণ যে রায়টা দিয়েছে এই দেশটা কিভাবে গঠিত হবে, এই দেশের তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, দুর্নীতি দমন কমিশন কিভাবে ফাংশনিং করবে, এখানে কারা নিয়োগ পাবে, এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে প্রশ্নের আলোকেই জনগণ হার পক্ষে ভোট দিয়েছেন, যে জনগণ এইভাবে চায়। দুর্নীতি দমন কমিশন আপনার মতো করে আপনার উত্তরটা পেয়েছি। এখন যদি আপনাকে আরেকবার জিজ্ঞেস করি, সরকারের যদি 2 মাস হয়, বিরোধী দলেরও আপনাদের 2 মাস,
সেই জায়গায় আপনাদের যেমন শুরু থেকে আমরা একটা শুনছিলাম, সেটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলছিলেন। যদি সেটা হতো তাহলে আমরা একজন ছায়া স্বাস্থ্যমন্ত্রী দেখতে পেতাম, আমরা একজন ছায়া জ্বালানি মন্ত্রী দেখতে পেতাম। যদি আমরা এই দুই মন্ত্রীর উপর আমরা স্যাটিসফাই নাও হই, যেটি আপনি বলছেন, তাহলে আমরা সেখান থেকে হলেও কিছু উত্তর পেতাম অথবা পরামর্শ পেতাম। সেটা কেন করা হলো না? ইতিমধ্যে আপনি হয়তো জেনেছেন গত কালকে এটা একটা ছায়ামন্ত্রী পরিষদ আমাদের পক্ষ থেকে গঠিত হয়েছে এবং সেখানে আমাদের বিভিন্ন যারা নির্বাচিত পার্লামেন্ট মেম্বার আছেন তারা সহ যারা সাবেক পার্লামেন্ট মেম্বার ছিলেন তাদেরকে দিয়ে একটা ছায়ামন্ত্রী সভা গঠিত হয়েছে। আমরা আজকে একটা কথা না বললেই নয়, আজকে সংসদের লাস্ট যেটা দিয়ে শেষ হয়েছে সেটা আমি একটু উপস্থাপন করতে চাই। আজকে আমরা জানি যে আমাদের বার কাউন্সিল একটা সংবিধিবদ্ধ আমাদের প্রতিষ্ঠান। আমরা এই বিষয়টাতে আসবো, এই বিষয়টাতে আমরা পরবর্তীতে আলোচনায় আসবো। আমি যেতে চাই সরকার দলীয় সংসদ সদস্যের কাছে, মোহাম্মদ ফজলে হুদা বাবুল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তিনি ভঙ্গুর অর্থনীতি ও ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে যাত্রা শুরু করেছেন। 2 মাস পার হলো, সাধারণ মানুষ এখনো বাজারে স্বস্তি পাচ্ছে না, নতুন করে জ্বালানি সংকট যেটা আসলে কাটছেই না। সব মিলিয়ে এই ভঙ্গুরতা কাটাতে সরকার কতটা সফল হলো, বাজারে স্বস্তি কবে আসবে, এ নিয়ে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আসলে কতটা হলো, 2 মাসে সরকারের অর্জনগুলো কি সেটা বলবেন। তার চেয়ে বেশি জরুরি হচ্ছে যে বিষয়গুলো বিরোধী দলের দিক থেকে আলোচনায় এসছে, সেই জায়গায় সরকারের সফলতা কি? ধন্যবাদ। যমুনা টিভিতে অনেকবার এসেছি, এই প্রোগ্রামে প্রথমবার, এবং আমার মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা থেকে নির্বাচিত মাসুদ ভাইয়ের সাথে প্রথমবার, আমাদের আরেকজন তুখর বক্তা ফারুক, অনেকবার আমরা একসাথে মুখোমুখি হয়েছি। এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমি শুরু করব কিভাবে বুঝতে পারছি না। সরকার দলে থাকলে সবাই একটু ভয়ে থাকেন, একটু কামড় দেওয়ার চেষ্টা করে, এবং এতে করে আমরা যারা বিশেষ করে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি আমরা মোটেও শঙ্কিত নই, ভীত নই, কারণ আমরা বুঝে শুনে আমরা বড় হয়েছি, হঠাৎ করে হইনি। তো সেক্ষেত্রে উনি প্রথমটাই শুরু করেছিলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল 2029-এ। এই ডায়লগটা অনেকদিন থেকে শুনছি। সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে 2026-এর 12 ফেব্রুয়ারি 12 তারিখে। কাজে এইটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে তাদেরকে বলবো যে ইউনূস সরকার যখন সরকার গঠন করেছেন, যখন যারা যে সেখানে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি বঙ্গভবনে গিয়েছে, তারা এই প্রশ্নটার উত্তর খুব ভালো দিতে পারবে। উনি দ্বিতীয় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে 31 দফা বিএনপি বলেছে যে সংবিধান সংস্কার করবে। আমি যদি বিএনপির 31 দফাটা দেখি, এখানে একটা আছে, প্রথম দফাটা হচ্ছে, এটার নাম হচ্ছে রাষ্ট্র মেরামতের 31 দফা, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। সেখানকার 1 নম্বর যেটা আছে, যেটার উপর ওনারা এটা নিয়ে খুব বেশি জোর দিয়েছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। সংবিধান সংস্কার কমিশন গঠন হয়েছে এবং সেটা নিয়ে কাজ হয়েছে, এবং তারপর সকল রাজনৈতিক দল মিলে, আমি বলবো না, আমি বলবো 30টা রাজনৈতিক দল মিলে ইউনূস সরকারের পছন্দ অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে 8 মাস ধরে কয়েক কোটি টাকার চা নাস্তা খেয়ে যে সনদ তৈরি করা হয়েছে সেখানে বিএনপি স্বাক্ষর করেছে, এবং সেই সনদের প্রত্যেকটা ধারায় সংবিধান নিয়ে বলা হয়েছে যে সংবিধানের সংশোধনের এত ধারা, একটা ধারা বা উপধারা কোথাও লেখা নাই সংবিধান সংস্কারের কথা, যেটা আপনারাও স্বাক্ষর করেছেন, আমরাও করেছি। আমরা বলি, আমরা জুলাই সনদের কেউ আমরা দেখেছি, এই রাজনীতি আমরা অতীতেও দেখেছি যে মুক্তিযুদ্ধ বলতে বলতে অবস্থা খারাপ, কিন্তু জনগণ নিয়ে কেউ কথা বলেনি, দেশ নিয়ে কেউ কথা বলেনি, এবং ওই মুক্তিযুদ্ধ একমাত্র তাদেরই সম্পদ হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখলাম কি, এই নির্বাচিত পার্লামেন্টে রাষ্ট্রপতি যখন বললেন যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা কিন্তু 36 বছর যাবৎ 40 বছর যাবৎ এই কথাটা বলেছি, তো সেটা প্রমাণিত হয়েছে। বিএনপি যেটা বলে এটা প্রমাণিত হয়। বিএনপি কোনো
ভুল তথ্য মানে কি বলে এটা, বা সাংবাদিকতার ভাষায় বলে যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিয়ে বিএনপি রাজনীতি করে না। সংসদে পরশুদিন এই প্রসঙ্গে একটা কথা বলি, কয়েকদিন আগে যখন আমাদের শেরপুর বগুড়ায় নির্বাচন হলো, সংসদে ইন্নানিল্লাহ পড়া হয়ে গেছে, বিরোধী দলের পক্ষে কেউ একজন মারা গেছেন, এই নোটও দিয়েছিলেন একজন সংসদ সদস্য ওনাদের দলীয়। তারপর কি সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং সেটার জন্য তিনি সংসদে দুঃখ প্রকাশও করেছেন। তো দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে হাম নিয়ে যে কথা, হাম নিয়ে কথা হয়েছে সংসদে, এবং এইটা এক দফা নয়, দু দফা নয়, কয়েক দফা হাম নিয়ে কথা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন, উনি স্টেপও নিয়েছেন। সারা বাংলাদেশে হামের টিকা শুরু হয়েছে এবং বিশেষ করে তখনই শুরু হয়েছে সমস্ত আপনার এফেক্টেড এরিয়াগুলোতে, যেমন আমার নওগাঁয় এফেক্টেড একজনও পাওয়া যায়নি, কিন্তু সেখানেও আমরা আগামী রোববার থেকে প্রত্যেকটা উপজেলায় ইউনিয়নে হামের টিকার আমরা ব্যবস্থা করে ফেলেছি। 3 নম্বর উনি যে কথা বলেছেন চিকিৎসা খাত, দেখুন চিকিৎসা খাতে বিএনপির যে প্রতিশ্রুতি আগামী 5 বছরে যে জিডিপির 5% পর্যন্ত আমরা খরচ করব, এটাকে নিয়ে যাব আগামী 5 বছরে, যেটা বিগত দিনগুলোতে যেটা জিডিপির 1%-এরও নিচে খরচ হতো, 9.8% সম্ভবত। তো বিএনপি স্বাস্থ্যক্ষেত্রে কি করবে না করবে, 2 মাসের বাচ্চা, এখন 2 মাসের বাচ্চার উপর এত প্রেশার দিয়েন না, আবার যেন হাম না হয়ে যায়। তবে আমরা জানি হামের টিকা কত দ্রুত আনতে হয়, সেটা বিএনপি খুব ভালো করে জানে, কারণ বিএনপি সরকার পরিচালনা এতটা নতুন নয়। যে কথাটা উনি আরেকটা কথা বলেছেন, রেইনবো নেশন, রেইনবো নেশন মানে সকল আদর্শের কে নিয়ে নেশন তৈরিটা রেইনবো নেশন নয়। রেইনবো নেশন হচ্ছে বাংলাদেশের যত জাতি আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী আছে, ধর্ম আছে, বর্ণ আছে, এবং সমতল বলেন, আদিবাসী বলেন, পাহাড়ি বলেন, সবাইকে নিয়ে আগামীর পথ চলাকেই রেইনবো নেশনটা বলে। রেইনবো নেশন এই না যে গণতন্ত্রের সবাইকে এক করে সেই 75-এর মতো বাকশাল প্রবর্তন করে সবাই রেইনবো নেশনে একসাথে যাওয়াটা বিএনপি গণতান্ত্রিক দল সেরকম মানসিকতা বিএনপি মনে করে না। আমরা কিন্তু দেখেছি সংসদ যেদিন শুরু হয় সেদিনও ওয়াকআউট আমরা দেখেছি। আমরা কিন্তু সেই মানে আপনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা কিন্তু প্রত্যেকটা আচরণেই সেটা দেখছি। সারা বিশ্বে এখন যে সমস্যা, জ্বালানি সমস্যা, যে যুদ্ধ, আমরা বিগত বেশ কয়েক বছর থেকে আন্তর্জাতিকভাবে কিন্তু কখনোই পুরো পৃথিবীটা কিন্তু স্থির থাকেনি, যুদ্ধের মধ্যে গিয়েছে। এবং এই যে হরমুজ প্রণালীতে আজকে জাহাজ আটকে দিচ্ছে, কালকে এটা হচ্ছে, ট্রাম্প বলছে এইটা, আবার পরের দিন এইটা, এরকম একটা অস্থিতিশীল অবস্থায়ও আমরা কিন্তু তেলের দাম বাড়াইনি সাধারণ মানুষের কথা চিন্তা করে, কিন্তু সেইটার কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা পাইনি। তেলের লাইন বড় কেন এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন মাত্র 12% তেলের মজুত আমরা পেয়েছি, যেটা থাকার কথা স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা মাত্র 12 দিনের মজুত পেয়েছি, 3 মাসের মজুত পাইনি। কিন্তু এখন পর্যন্তও কিন্তু গাড়ি ঘোড়া চলছে, এমন দুঃসহ সমস্ত পৃথিবীতে এমন দুঃসহ অবস্থার পরেও বাংলাদেশে কিন্তু ডিজেল দিয়ে কৃষি সেচ ব্যবস্থা চালু আছে, ট্রাক চলছে। আপনি 2 মাসের বাচ্চাকে প্রেশার দিতেই থাকছেন, আপনার তো সেই আচরণটাই আমরা দেখছি। 11 আপনি যেটা বললেন যে কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচি ঘোষণার অর্থটা কি? সংসদ চালু থাকার অবস্থায় বিরোধী দলের প্রত্যেকটা কথা অনুযায়ী কাজ হচ্ছে। বিরোধী দলই বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা বক্তব্য দিতে হবে, সময় দিতে হবে। আমরা বিরোধী দলকে প্রপোর্শনেটের চেয়ে বেশি সময় দিই। বিরোধী দল যখনই মুলতবি প্রস্তাব আনে সেটা নিয়ে এমনকি বিধি মোতাবেক না হলেও স্পিকার তাদের পক্ষে রায় দেয়। এমন অবস্থায় তারা যা ইচ্ছে তাই যখন করতে চায়, দেশে অস্থিতিশীল, তখন কিন্তু আমাদের 47 মনে হয় যখন তারা ভারতের সমর্থন করেছিল, এই গোষ্ঠীটাই আমাদের তখন 71 মনে করিয়ে দেয়, তখন কিন্তু তারা পাকিস্তানের সাপোর্ট করেছিল। আমাদের কিন্তু 86 মনে করিয়ে দেয় যখন তারা সেই স্বৈরাচারের সাথে নির্বাচনে গিয়েছিল। আমাদের 88 মনে করিয়ে দেয়, আমাদের 96 তখন কিন্তু মনে করিয়ে দেয়।
আমরা কিন্তু 90-এ যারা গণ অভ্যুত্থান করেছে তাদেরকে কিন্তু সরকারে যেতে দেখিনি। আমরা কিন্তু দেখিনি 69-এ যারা জীবন দিয়েছে তাদের বাপ মা তারা এসে কোনো আর্থিক সুবিধা নিয়েছে। আমরা কিন্তু 52-তেও এটা দেখিনি। আমরা কিন্তু দেখেছি যে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মরে তখন কিছু সংখ্যক মানুষ এই সরকারের 1.5 বছরের 18 মাসের সরকারের স্বাদ পায়। আমরা কিন্তু সেই দেশে দাঁড়িয়ে কথা বলছি। আমরা কিন্তু ওই কথা বলছি না গণতন্ত্র কিভাবে এসেছে। আমরা কিন্তু ওই কথা বলছি না যে একজন তারামন বিবিও একজন মুক্তিযোদ্ধা ছিল। আমরা কিন্তু ওই কথা বলতে এখানে কাউকে শুনছি না যে আমাদের একজন রিকশাওয়ালা পর্যন্ত জীবন দিয়েছে। বিএনপি সবসময় বলেছে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের আপামর জনগণের। বিএনপি সবসময় বলে জুলাই সমস্ত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মত পথের সকল পেশাজীবী আপনার কাছে একটা প্রশ্ন, যেমন বিরোধী দলও যেটা বলে সবসময় বলে এসছে এবং শুরু থেকে আমরা দেখে আসছি, সেটি হচ্ছে জুলাই সনদ গণভোটের যে বিষয়টা, এবং সরকার প্রধান থেকে শুরু করে আপনারা বারবার বলে গেছেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করা হবে। এই 2 মাসে জুলাই সনদ পালন হয়েছে এমন কোনো একটি পয়েন্ট, কোন পয়েন্ট জুলাই সনদে পালন হয়েছে? জুলাই সনদের প্রত্যেকটা পয়েন্ট পালন হচ্ছে। প্রথম কথা হচ্ছে আইনি ভিত্তি দেয়া। 133টার মধ্যে আমরা ইতিমধ্যেই অধিকাংশকে আইনে পরিণত করেছি। দ্বিতীয়, বাকিগুলো আপনি জানেন যে জুলাই সনদে বিএনপি যেটা সাইন করেছে, যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল, ওই আইনগুলো আমরা পাশ করিনি। সেখানে আমরা সবার সাথে সংসদে আলোচনার মাধ্যমে প্রত্যেকটাই আমরা আইনে রূপান্তর করব বলে আমরা কথা বলেছি। আপনি জুলাই সনদের কোন জায়গাটাতে আপনি ঘাটতি দেখছেন 2 মাসের মধ্যে আমার কিন্তু বোধগম্য নয়। কিন্তু যে কথাটা আমি ওনার কথা বলছি, প্রশাসক নিয়োগ। আচ্ছা ভাই, 18 মাস প্রশাসক থাকলো, কোনো কথা হলো না, আর এখন আপনার প্রশাসকের সমস্যা হচ্ছে কেন? আমরা তো ভাই তৃণমূলে প্রশাসক দিইনি। সরকার তো আইন অনুযায়ী চাইলে তো আপনার পৌরসভায় দিতে পারে, উপজেলা দিতে পারে, আপনার কি বলে এমনকি ইউনিয়ন পরিষদে দিতে পারে। সরকার তো দিচ্ছে না, মাস লেভেলে তো দেয়নি। যে মিনিমাম যেটুকু না দিলে হয় না সরকার চালানোর জন্য, আমরা সেইটুকু দিচ্ছি। এই প্রশাসকদের আপনারা কতদিন কন্টিনিউ করতে চান? আমরা তো আগামীতে নির্বাচন দিয়ে দেবো। এগুলো সেটা কত সময়ের ব্যবধানের মধ্যে হতে পারে? টাইম লিমিট তো এখনো ফিক্স হয়নি। এটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে। এটা দেশের একটা উপর টার্গেট তো নিশ্চয়ই আছে, আপনাদের গভর্নমেন্টের তো একটা টার্গেট আছে। এটা এখনো ঠিক হয়নি। ছায়া সরকার উনি আরেকটা কথা বলতেছিলেন, জুলাই সনদের কি বলে বাস্তবায়ন এবং গণভোটের কথা যেটা বললেন। গণভোট, দেখুন গণভোটের একটা অধ্যাদেশ হয়েছে, আদেশ হয়েছে। সেই আদেশটা এবং সেই আদেশটাকে আইনে পরিণত করার জন্য একটা অধ্যাদেশ হয়েছে। না ওইটাও আদেশ। তো প্রথম কথা হচ্ছে এই আদেশটা ঠিক হোক ভুল হোক সেই যুক্তিতে আমি যাব না, কিন্তু গণভোট তো একটা হয়ে গেছে। বিএনপি তো গণভোটকে মেনে নিয়েছে। তো আবারও কি আরেকটা গণভোট হবে নাকি কালকে, যে আমাকে গণভোটের আইনটা, গণভোটের আদেশটাকে আমাকে আইনে পরিণত করতে হবে? কেন তারা এটা নিয়ে কথা বলছে এটা আমার কিন্তু বোধগম্য নয়। কারণ প্রত্যেক দিন কি তাহলে বাংলাদেশ এই যুদ্ধের মধ্যে যাবে? নাকি বাংলাদেশের যারা জনপ্রতিনিধি নিয়োগ হয়েছে, যারা আজকে বারবার বলছে যে গণভোটের রায়, আরে ভাই গণভোটের 70% ভোটের মধ্যে তো 51% ভোট ধানের শীষের ভোট, বিএনপির ভোট। বিএনপির লোকেরা তো ভোট দিয়েছে। আপনারা এটার খামাখা এইটা নিয়ে আপনারা মালিকানা নিয়ে এত মালিক হবার জন্য তো কেউ বলেনি তো আপনাকে। ফজলুদ্দীন বাবুল, আপনাকে ধন্যবাদ। আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। আপনি সরকার দলের কথাও শুনলেন, বিরোধী দলের কথাও শুনলেন, আপনি নিজেও সরকার দলের সঙ্গে নির্বাচনী জোটের সঙ্গে আছেন। সরকার দলকে এই 2 মাসে 100-তে কত দিবেন আর বিরোধী দলকে কত দিবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনকে এবং আমার 2 সহ-আলোচক নবনির্বাচিত পার্লামেন্টারিয়ান দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো যাই হোক, এখন পর্যন্ত যে বিষয়ে আলোচনা হয়েছে আমি মনে করি এই আলোচনা আমরা অসংখ্যবার করেছি। এই আলোচনা করা মানে সময় ক্ষেপণ করা, বা ধরুন যে তর্কের খাতিরে এক প্রকারের কুতর্ক বলা যায় এটাকে আর কি। তারপরেও আসলে বলার জন্য বলা, যেহেতু অলরেডি আলোচনার টেবিলটা আসছে। ধরেন আমার ভাই বিএনপির নির্বাচিত সাংসদ, আপনি আগে একটু মার্কিংটা বলেন আমাকে। মার্কিংটা আসলে দেখেন, তারপরে সেই মার্কিং এর উপর আলোচনা রাজনীতির মাঠে এভাবে আসলে ওই ইয়েস নো ভেরি গুড বলে মার্কিং করাটা সো টাফ। আচ্ছা, এটা আসলে কখনোই সম্ভব না। তারপরেও সরকার গঠনের সবেমাত্র 2 মাস, এই 2 মাসে আসলে একটা জাজমেন্ট দেওয়া বা এর উপরে একটা পরিষ্কারভাবে
যে সরকারের উপর একটা জাজমেন্ট দেওয়া, তাদের ভালো মন্দের, এটা আসলে এখনও সময় আসেনি। তবে এটাও বলা যায় যে মর্নিং শোজ দ্য ডে, আসলে দিনটা কেমন যাবে সকালটা দেখলে অনেকাংশে বলা যায় যে আজকের দিনটা আসলে বৃষ্টিপাত হবে নাকি সুন্দর একটা আলোজ্জ্বল কী বলে এরকম একটা সুন্দর দিন হবে। তো এটা সকালটা দেখলেই অনেকাংশে অনেক সময় বলা যায়। তো সরকারের যেহেতু অলরেডি হানিমুন পিরিয়ড অলরেডি পার করে ফেলেছেন তারা, সুতরাং আমরা অনেকটাই বলতে পারি যে আগামী দিনে এই সরকার কী করবে বা কোন দিকে যাচ্ছে, কোন পথে হাঁটছে। এবার আসেন আমার ভাই বাবুল সাহেব যে কথাটি বললেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি একটা কথা বলেছিলেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা সবাই বাহবা দিয়েছি এবং আমরা দীর্ঘ 17 বছর ধরে এই কথাটাই কিন্তু বলে আসছি যে রণাঙ্গনের বীর যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিয়েছিলেন। তো এটাকে যখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে মহামান্য রাষ্ট্রপতি পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণাটা দেন, আমরা বাহবা দেই, আমরা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করে ফেলি। একই ব্যক্তি যখন গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য অর্ডার দেয়, আদেশ জারি করি, এই আদেশ নিয়ে আমরা আবার প্রশ্ন তুলি যে প্রেসিডেন্ট কি আদেশ দিতে পারেন, আদেশ জারি করতে পারেন, অর্ডার দিতে পারেন? পারেন না। তিনি কি করতে পারেন? তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। দেখেন প্রশ্নটা কিন্তু ওই জায়গায় যে একই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে সংবিধান লঙ্ঘন করে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন, তখন কিন্তু সেখানে খুব একটা আপত্তি আমরা তুলি না, আমরা অ্যাকসেপ্ট করিনি। আবার একই ব্যক্তি যখন সংবিধান অর্ডার জারি করে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য একটা অর্ডার দেন, সেটা নিয়ে আমরা আপত্তি তুলি। কেন ভাই? এই যে আমার ভাই বললেন যে এই নির্বাচন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি 2026 যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটা নাকি সংবিধান অনুযায়ী হয়েছে। তো কোন সংবিধান অনুযায়ী বা কোন সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুযায়ী হয়েছে আই ডোন্ট নো। তবে আমাদের যেটি সংবিধান যেটা ওনারা বলেন আর কি যে এই সংবিধানের এক চুলো নাকি ওনারা বাইরে যাবেন না। তো এই সংবিধানের যে নির্বাচন কেন্দ্রিক যে আর্টিকেল নাম্বার 123 মানে 123 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লেখা রয়েছে যে কোনো সংসদের মেয়াদ অবসান হইয়া গেলে বা সংসদ ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। মানে সংসদ যদি ভেঙে যায় তার পূর্ববর্তী 90 দিনের মধ্যে কি হতে হবে? নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তারপরে তার পরের ক্লজে লেখা রয়েছে যে মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হইতে হইবে। তাহলে আমাদের সংসদ ভেঙেছে কখন? ভেঙেছে 5ই আগস্ট। এটা স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের পার্লামেন্ট কিন্তু ভাঙে নাই, ভেঙেছে কি অস্বাভাবিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের আর্টিকেল নাম্বার 123 সেকেন্ড ক্লজ কিন্তু এখানে খাটে। তাহলে যেহেতু অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আমাদের পার্লামেন্ট ভেঙে গেছে, তাহলে ওই অস্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পার্লামেন্ট ভাঙার পরবর্তী 90 দিনের মধ্যে ইলেকশন হওয়ার কথা এজ পার বাংলাদেশের কনস্টিটিউশন। তাহলে আমরা 5ই আগস্ট যদি আমাদের সংসদ ভাঙ্গিয়া যাইবার সময় ধরি, তাহলে এর পরের 3 মাস কবে ইলেকশন হওয়ার কথা ছিল? হয় নাই, হয়েছে 2 বছর পরে প্রায়। তাহলে আপনি কিভাবে বলেন যে সংবিধান অনুযায়ী আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? হয় নাই। সুতরাং সংবিধান বলে তো কোনো লাভ নেই ভাই। এই যে গণভোট, জাতীয় নির্বাচন, অনেক কথায় আপনারা বলেন, অনেক আলোচনায় আমরা এখানে করি। এই যে ওনারা বলছেন না যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কি পালন করব? আমাদের 31 দফা। আমি ফারুক হাসান আজকে যমুনা টেলিভিশনের লাইভে ঘোষণা দিয়ে গেলাম, চ্যালেঞ্জও দিয়ে গেলাম যে বিএনপি যদি তাদের নির্বাচন ইস্তিহারের যে 31 দফা এটা যদি তারা বাস্তবায়ন করতে চায় বা করতে যায়, তাদের এই 2/3 মেজরিটি যে 2/3 ক্ষমতা নিয়ে তারা ইতিমধ্যে পার্লামেন্ট গঠন করেছে, এই ক্ষমতা নিয়ে বা ক্ষমতা দিয়ে তারা এই 31 দফা বাস্তবায়ন করতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ বিএনপির যে কোনো পার্লামেন্টারিয়ান আমার সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কেন পারে বা কেন পারবে না? দেখেন বিএনপি যে কথাটা বারবার বলার চেষ্টা করে যে আমরা 142 আর্টিকেল নাম্বার 142 মানে 2/3 ক্ষমতা নিয়ে আমরা পার্লামেন্ট গঠন করেছি, সুতরাং আমাদের যা ইচ্ছা তাই করবো, সংবিধান সংশোধন করবো, এটা করবো সেটা করবো। খুব ভালো কথা। আমাদের সংবিধানের 142 নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে যে কোনো রাজনৈতিক দল যদি 2/3 ক্ষমতা নিয়ে সরকার গঠন করে, সেই ক্ষমতা দিয়ে তারা সংবিধানের কোন কোন আর্টিকেল পরিবর্তন করতে পারবে অর্থাৎ সংশোধন করতে পারবে, তার বিশদ ব্যাখ্যা কিন্তু আমাদের সংবিধানে দেওয়া আছে। আবার একই কথা আরেকটা জায়গায় আমাদের সংবিধানে স্পষ্ট করে লেখা রয়েছে আর্টিকেল নাম্বার 7 খ মানে 7 খ স্পষ্ট করে লেখা রয়েছে যে কোনো রাজনৈতিক দল 142 নং অনুচ্ছেদের 2/3 ক্ষমতা নিয়ে সরকার গঠন করলেও তারা কি করতে পারবে না, অর্থাৎ পার্লামেন্টে তারা কোন কোন সংশোধনী আনতে পারবে না তার ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া আছে। সেটা কি? আমাদের যে মৌলিক স্ট্রাকচার বা মৌলিক যে কাঠামো এই সংবিধানের, তা আমাদের মৌলিক কাঠামোটা কি? যেমন ধরেন বিএনপির 31 দফা যে ইস্তেহার, এই ইস্তেহারে লেখা রয়েছে যে বিএনপি আগামীতে ক্ষমতা গ্রহণ করলে বা সরকার গঠন করলে আমরা আমাদের এই জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বানাবো। অর্থাৎ আমাদের পার্লামেন্ট এখন কি
এক কক্ষ বিশিষ্ট, অর্থাৎ ওয়ান ক্যামেরা পার্লামেন্ট। তারা এই ওয়ান ক্যামেরা পার্লামেন্টকে কি করবে? বাই ক্যামেরা পার্লামেন্ট বানাবে। তো এটা মৌলিক স্ট্রাকচারের পরিবর্তন না? তাহলে আপনি ওই 142 অর্থাৎ আপনার যে 2/3 ক্ষমতা, যেটার আপনি এখন মানে কি বলে এটা, দম্বে গর্বে আপনি একবার আপনার ঘুম হারাম হয়ে গেছে, আপনি এই ক্ষমতা দিয়ে নাকি সব কিছু করবেন, কিভাবে সম্ভব আপনি বলেন? 142 দিয়ে তো আপনি আপনার এই বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনি যদি আপনার 31 দফা বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে ওই যে সংবিধান সংস্কার সভা ওখানে যেতেই হবে, মাস্ট বি। আচ্ছা, এই জন্যই বিএনপি সংশোধনের কথাও বলছে এবং চিফ হুইপ বললেন যে সবার সম্মতি নিয়ে সবাইকে নিয়ে একটা সংশোধন প্রস্তাব তারা আনবেন। এই বিষয়গুলো কি ভেরি গুড। এই জন্যই বললাম যে সংবিধান সংশোধন দিয়ে বিএনপি কখনোই তাদের 31 দফা বাস্তবায়ন করতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেছি। সুতরাং এখন বিএনপি যদি তাদের 31 দফা বাস্তবায়ন করতে চায়, অর্থাৎ তারা যেহেতু জনগণের সামনে অঙ্গীকার করেছে, তারা ইস্তিহার দিয়েছে যে আমরা ক্ষমতায় আসলে কি করব, সংস্কার করব। ইতিমধ্যে তাদের 31 দফা, বাবুল ভাই বললেন 1 নম্বর সংবিধান সংস্কার কমিশন, যেহেতু এটা ইতিমধ্যে গঠন হয়ে গেছে, তারা কিন্তু এটাকে স্যালুট জানিয়েছেন যে ভাই আমরা যেটা বলেছিলাম এটা তো অলরেডি ইন্টারিম সরকার করে ফেলেছে, বাহবা দিয়েছেন। গুড, ভেরি গুড। তো ইন্টারিম সরকার যে কমিশন গঠন করে ইতিমধ্যে আপনাদের কাজটা এগিয়ে দিয়েছেন, ওই কমিশনের যে রেজাল্ট, যে ফলাফল, এই ফলাফল রেটিফাই করতে আপনাদের আপত্তিটা কোথায় ভাই? কমিশনের একটা ফলাফল আছে না, যে আমরা কমিশন গঠন করলাম, আলোচনা করে আমাদের ফলাফল এটাকে কি করতে হবে? পার্লামেন্টে রেটিফাই করতে হবে, পার্লামেন্টে এটাকে অনুমোদন করতে হবে। এখন বিএনপি আবার অনুমোদন করতে আপত্তি, আমরা তো এটা করব না। কেন করবেন না? এটাতে ঝামেলা আছে। তারা আবার কি করে, আমরা একটা নতুন বাংলাদেশ করবে না আমার বোঝার এখানে। না, আপনারা তো রেটিফাই করেন না এখন বন্ধ। অলরেডি আপনারা যে 133টা অধ্যাদেশ ইন্টারিম সরকার করে গেছিলেন, তার মধ্যে বোধহয় আপনারা 117টা কি 18টা অলরেডি করে ফেলেছেন, অল্প সংখ্যক বাকি আছে। আপনি এটা গর্বের সহিত বলেন যে আমরা তো 100 মোর দেন 100 অলরেডি রেটিফাই করেছি। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, বাকিগুলো করব না। আপনি কি বলেছে? আমি অবশ্যই করবে। আমরা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি সেই অনুযায়ী করব। ইন্টারিম সরকার অনুযায়ী করব না। আমি নিজে সেই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলাম, আমার দলের প্রতিনিধি বিএনপি থেকে সালাউদ্দিন ভাই ছিলেন। এখন আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ 3 মাসের আলোচনা, অনেক ডিবেট হয়েছে। 3 মাস না আরো বেশি? 3 মাসের মতো। না, আরো 3 মাসের এদিক ওদিক হতে পারে, আরো অনেক বেশি। মেবি যাই হোক 8 মাস। সময়টা আমার না 8 মাস না, এতদিন না, এতদিন না, 7 মাসের মতো। 7 মাস। তো যাই হোক, এই যে আমরা দীর্ঘদিন জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা করলাম, আলোচনা করে আমার ভাই বললেন যে ডক্টর ইউনূসের পছন্দের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সেখানে আলোচনা হয়েছে। তাহলে বিএনপি যেহেতু ছিল, বিএনপি ও ডক্টর ইউনূসের পছন্দের রাজনৈতিক দল, এটা তিনি অস্বীকার করতে পারবেন না। যাই হোক, আমরা সেখানে আলোচনা করলাম, আলোচনা করে যে সকল বিষয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছাচ্ছে, মানে একমত হয়েছি, ভাই এটা কি আর ভোটে দেওয়ার কোনো প্রয়োজন আছে? মনে করেন আপনি 10 জন একটা মিটিংয়ে বসছেন, 10 জনে একটা এজেন্ডার উপরে বললেন আমরা সবাই একমত, এটা কি আর ভোটিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে বা ভোটে কেউ দেবে? প্রয়োজন নেই, কারণ আমরা সবাই একমত। যখন দেখা যায় যে একটা এজেন্ডার উপরে 10টি ব্যক্তির মধ্যে বা 10টি দলের মধ্যে 8টি দল একমত, 2টি দল একমত না, তখনই কিন্তু আমরা এটাকে কোথায় দিই? ভোটিংয়ে দিয়ে দিই, যে ভোটিংয়ে আমরা এটাকে পাস করে নিয়ে আসি। এই জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনে এই আলোচনাটা বারবার আসছে যে যে সকল বিষয়ে আমরা ঐক্যমত্য পোষণ করেছি এগুলো নিয়ে আমাদের ভোট টোটের দরকার নাই, আর যে সকল বিষয়ে আমাদের ভিন্ন মত, দ্বিমত বা নোট অফ ডিসেন্ট রয়েছে, এগুলোকে আমরা জনগণের মতামত নেওয়ার জন্য আমরা গণভোটে পাঠিয়েছি। যেহেতু জনগণ ভোট দিয়েছে, ভোট দিয়ে জনগণের মতামত তারা দিয়েছে যে আমরা আমরা গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে। সুতরাং এই জুলাই সনদ পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এটা মানতে বাধ্য, রেটিফাই করতে বাধ্য। এই কথাটাই কিন্তু আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি পরিষ্কারভাবে বলেছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে যে আগামীতে যে গণভোট হতে যাচ্ছে, এই গণভোট হচ্ছে একটি সার্বভৌম জনগণের রায়। সুতরাং জনগণের দেওয়া সার্বভৌম রায় পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা এটা অ্যাভয়েড করার কোনো এখতিয়ার রাখে না। পেয়েছি সরকার দলের জন্য। এবার ছোট্ট করে যদি বলেন বিরোধী দলের সমালোচনায় কি বলবেন? বিরোধী দল, আমি তো মনে করি পার্লামেন্টে যা হচ্ছে, সরকারি দল বিরোধী দলের অনেকটাই সমঝোতার ভিত্তিতে আমি মনে করি। মানে বিরোধী দল যা কিছু করছে তার আগে হয়তো সরকারি দলের সাথে সলা পরামর্শ করে নিচ্ছেন, এরকমই আমার কাছে মনে হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে। কারণ কি একটা আমরা দেখতে পাচ্ছি যে বিল উঠুক না কেন, তার আগে তাদের মধ্যে একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালো সম্পর্ক। তো যাই হোক, এরকম সম্পর্ক থাকাটা ভালো, সম্পর্ক, এটাকে আমরা নেতিবাচক বলছি না, ভালো। তবে এটাও মনে রাখতে হবে, সরকারি দল বিরোধী দল তারা যাই কিছুই করুক, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, এটাকে সামনে রাখতে হবে। আমরা কিন্তু এখনো এই কথাটা বারবার বলি যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি তো সরকারি দলের, নো, আমাদের দলের নির্বাচনী প্রধান সরকারি দলের একটা অংশের অংশ মাত্র। তার মানে এই নয় যে আমরাই সরকার বা সরকারের অংশ।
আমরা সরকারের অংশের একটা অংশ, মানে ক্ষুদ্র একটা পার্ট। তারপরেও আমি বলি যে এই যে আপনি প্রশ্নটা করলেন না, এই প্রশ্নের মাধ্যমে কি লুকিয়ে আছে জানেন? এই যে আমাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক প্র্যাকটিস, যে কালচার, মানে আমি সরকারে আছি, তার মানে আমার সরকার ভালো করুক মন্দ করুক যাই করুক না কেন, আমাকে এটা চোখ বন্ধ করে সাপোর্ট দিতে হবে, নগ্নভাবে বলতে হবে ইয়েস আমার সরকার যা করেছে রাইট করেছে। ভাই এই কালচার তো আমরা চাই না। বিগত 54 বছর এই কালচারের মধ্যেই আমরা ছিলাম। এই জন্যই আমাদের পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনটাই আসছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই 5ই আগস্টের পরে আমরা কি পেয়েছি? যে আমি সরকারে থাকবো, কিন্তু আমার সরকার যদি ভুল ডিসিশন নেই, জনগণ বিরোধী সিদ্ধান্ত নেই, আমি আমার সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবো আপনি এই সিদ্ধান্ত ভুল নিয়েছেন, এটাকে কারেক্ট করতে হবে, বিকজ অফ সরকার যাতে সঠিক ট্র্যাকে থাকে। এটাই পরিবর্তন, এটাই জুলাই এই গণঅভ্যুত্থান। সংবিধানেই তো আছে। আপনি যেমন দেখছেন যে পার্লামেন্টে মানে নিজ দলের বাইরে ভোট দেওয়ারই তো নিয়ম ভোট নেই। তো আর আমি দেবো না, ভোট দেবে তো আমার দলের যিনি পার্লামেন্টে আছেন। জি, আপনি সেই দলেরই মুখপাত্র, যদি Yes, of সেটাই course, বলি যে of course, তিনি আমাদের দলে একজন আছেন। এর বাইরে তার ভোট মানে দিতে এই নয়। পারবেন না, এই যেমন ধরেন সংবিধানেই তো এটা বলা আছে। 11 দলীয় জোটের অন্যতম একটা পার্ট বা অংশ কিন্তু এনসিপি, মানে জাতীয় নাগরিক পার্টি। কিছুদিন আগে আপনারা দেখেছেন জামুকা, মানে ওই যে মুক্তিযোদ্ধা সংসদের যে বিল, এই বিল উত্থাপন হয়েছে। এই বিলে কিন্তু দেখেন জামাত ইসলামীর পক্ষে কিন্তু তারা ভোট দেয় নাই। মানে জামাত ইসলামী যে পজিশন নিয়েছে পার্লামেন্টে, তারা কিন্তু তার বিপরীতে পজিশন নিয়েছে। তার মানে এই নয় যে রাজনৈতিকভাবে জামাতের সাথে এনসিপি জোট করেছে মানে জামাত ইসলাম যেটা বলবে এনসিপিকে সেটা অক্ষরে অক্ষরে ইয়েস বলতে হবে, বা তারা নো বললে তাদেরকেও নো বলতে হবে। নো, আমি মনে করি এটাই পরিবর্তনের রাজনীতি, যে বিএনপি যা কিছুই বলবে সেটা জনগণের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, আমি একবারে বুঝে না বুঝে ইয়েস নো বলতে থাকবো। নো, আমরা ওই রাজনৈতিক কালচার আর চাই না ভাই। জি। আমরা একটা পরিবর্তন চাই, আর এই পরিবর্তনটাই আসছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। ফারুক- এটাকে আমাদের ধারণ ফারুক করতে হবে, হাসান- ফারুক হাসান- গণঅভ্যুত্থানে ধারণ করতে ফারুক হবে, হাসান, আপনাকে গণভোটকে ধন্যবাদ। ratify করতে হবে, জি। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আপনাকে ধন্যবাদ। এর বাইরে যাওয়ার কোনো আমাদের সুযোগ নেই। আলোচনা চলছে। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এ পর্বে ফজলে হুদা বাবুলের কাছে আবারও যেতে চাই। সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসিতে IMF এর সংবাদ সম্মেলন হয়েছে আজ, বা সেখানে বলা হলো প্রশ্নের জবাবে বাংলাদেশের রাজস্ব আয় উদ্বেগজনক, আদায়ের হিসেবে বিশ্বের সর্বনিম্ন দেশগুলোর একটি। গত 3 বছরে এটি উদ্বেগজনক হারে কমেছে। নতুন অর্থায়ন নিয়ে এখনও সরকারের সঙ্গে আলোচনা চলছে। অর্থমন্ত্রী গভর্নর তারা এখন ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করছেন। এদিকে এনবিআর এর রেগুলার সক্ষমতাই বেশি নয়, যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে আগামী বছর তাদের 6.5 লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে। এটা কি বাস্তবসম্মত কিনা, কিভাবে হবে এই রাজস্ব আদায়? এখন পর্যন্ত 3 থেকে 3.5 লাখ কোটির বেশি কিন্তু এক্সপিরিয়েন্স নেই। এখানে একটা কথা বলে রাখি, যে আগের বিতর্কে যে জিনিসটা উঠে এসেছে যে সরকারের সমালোচনা করা, এ প্রসঙ্গে আমি বলি, দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আর মাসুদ ভাই আমরা দুজনে কিছু বেসরকারি সদস্য বলে আমাদেরকে। আমরা কিন্তু সরকারের সদস্য নয়, সরকারের পার্ট নয়, তাই না? ট্রেজারিতে যারা আছে তারা ট্রেজারিতে সরকারি। আছে যারা মিনিস্টার, তারাই শুধুমাত্র সরকারি লোক ওখানকার। আমরা সবাই বেসরকারি। এবং আজকে বৃহস্পতিবার ছিল হচ্ছে বেসরকারি দিবস। দিবস 1 2 সেটা হচ্ছে, যদি এখন বলি দলের বিরুদ্ধে, কারণ আমাদের দলের গুলো এখন ট্রেজারি বেঞ্চে, সো দলের বিরুদ্ধে কিন্তু কথা আমরা বলছি, এবং আমাদের সেই ফ্রিডমটা আমাদের নেতা জনাব তারেক রহমান দিয়ে রেখেছেন। মুনিরুল হক চৌধুরী নিজেই একজন মন্ত্রীকে বলে দিলেন মুখের উপর, যা আপনি তো স্বৈরাচারের মতো কথা বলছেন, সে আমলের মতো, সংসদে। এখানে তো আমার বানাই বলবার কিছু নাই। ব্যারিস্টার নওশাদ দলের স্ট্যান্ডের বিরুদ্ধে কথা বলেছে। সো এগুলো হচ্ছে প্রুভেন। Positive. শোনেন, এই জিনিসগুলোকে অন্তত আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। শুধু খোঁচা দিয়ে দিয়ে খারাপ জিনিসগুলো বের করা আসলে ঠিক নয়। আপনি আরেকটা কথা বলেছেন, জনগণের সার্বভৌম রায়, জনগণের সার্বভৌম রায় এবং সংসদ সার্বভৌম, এবং সেই অনুযায়ী আমরা করছি। আপনি যদি ব্যালট পেপারটাও দেখেন, একটু যদি দেখেন, ব্যালট পেপারের ঘতে বলা আছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর রাজনৈতিক সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে, এবং সেটাই আমরা করছি। আপনি যদি জুলাই সনদের যে কোনো ধারায় যেখানে দেখবেন যে নোট অফ ডিসেন্ট আছে, ওখানে একটা লাইন নোট আছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা করতে পারবে। তার মানে কি, যারা মেজরিটি তাদেরকে সেই সার্বভৌম
অধিকারটা জুলাই সনদও কিন্তু দিয়ে রেখেছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনার ওখানে আসি, সেটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। উনি পারফেক্টলি বলেছেন, আসলে মর্নিং শোজ দ্য ডে। কারণ বিএনপি যতবার ক্ষমতা এসেছে, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ৭৫ সালে কিচ্ছু ছিল শেষ করতে হবে, না, মানুষ খেতে আমার পারতো না, প্রশ্নের কিন্তু উত্তরটাতে আসেন। সেইখানে কিন্তু আপনি দেখেছেন যে আমরা খাদ্য পর্যন্ত রপ্তানি করেছি 3 বছর ওই সময়। বেগম খালেদা জিয়ার সময় আপনারা দেখেছেন কিভাবে রিফর্ম হয়েছে, ইকোনমিটা কিভাবে গতি পেয়েছে। আপনি এবারও আমরা বিপদে আছি, তার মানে এই না বিপদটা আমাদের তৈরি, বিপদটা একটা হেরিটেজ আমরা পেয়েছি, আর এটা হচ্ছে গ্লোবাল ইস্যু। এখানে কর আদায়ের যে প্রশ্নটা আপনি করেছেন, এই ব্যাপারটা বোধহয় আমি খুব ভালো বলতে না পারলেও বলতে পারবো একজন কর্পোরেট ফাইন্যান্সের পার্সন হিসেবে। সেটা হচ্ছে বাংলাদেশের যে এর চেয়েও বেশি কর আসতে পারে। ইটস এ ওয়ার্ল্ড হ্যাভেন, আই টেল ইউ, ফর বিজনেস, বিকজ এই একমাত্র দেশ যেখানে কর ফাঁকি খুব ভালোভাবে দেওয়া যায়। তো এইখানে আমাদের যে ট্রানজাকশনগুলো হয়, যে মানির মোবিলাইজেশনগুলো হয়, এগুলোকে আমরা যদি ক্যাশলেস করতে পারি, আপনি যদি খুব পার্শ্ববর্তী দেশ, আপনার ভারতেও যদি যান, দিল্লিতে, আমি যাইনি অনেকদিন ভাই, কিন্তু আমি পত্রিকায় দেখেছি যে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে তারা চায়ের টাকাও কিন্তু ওই পে ইউ এরকম অনেক সফটওয়্যারের মাধ্যমে তারা পে করছে। তো আমাদের এদেশে ব্যাপক হারে ডলার বলেন, বৈদেশিক ট্রানজাকশন বলেন, এবং লোকাল ট্রানজাকশনগুলোকে আমাদের জাতীয় অর্থনীতিতে আমরা যদি কাউন্ট করতে পারি, 1, 2, আমাদের বিশেষ করে যে আপনার কমার্শিয়াল অডিট যেটা হয়, যেটা আমাদের এই দেশে খুবই দুর্বল, সেটা হচ্ছে যেটার উপর কর্পোরেট ট্যাক্সগুলো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো দেয়, সেখানে যদি তারা নিরপেক্ষতা সত্যিকার অর্থেই পালন করে, সরকারের ট্যাক্স আসবে। আরেকটা হচ্ছে যে আমাদের কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স এখনো আমাদের এক্সপান্ড করবার ব্যাপক পরিস্থিতি আছে এবং সেই অবস্থাও আছে। তৃতীয় হচ্ছে যে বিগত দশকে আমরা যেগুলো দেখেছি যে বিভিন্ন এসআরও দিয়ে কিছু কিছু পছন্দের ব্যবসায়িক হাউসগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে শুল্কে ছাড় দিতাম। এই জিনিসগুলো আমাদের ওই পছন্দ অপছন্দ, দলের লোক বাইরের লোক, আমাকে পারপাস সার্ভ করা লোক, এই জিনিসগুলো আমরা যদি একটু অ্যাভয়েড করতে পারি, এটা পারবেন। আপনাদেরও তো পছন্দের লোক আছে, পছন্দের বিজনেসম্যান আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান এই ক্ষেত্রে খুবই পারঙ্গম আমার মনে হয়েছে, এবং ইনশাল্লাহ আমি গত 17 বছরে তাকে যতটুকু চিনি, আমার মনে হয়েছে আমরা আগামীতে। আপনাকে ধন্যবাদ মাসুদ পারভেজ। ঠিক যেই কথাটা শেষ করলাম সেখান থেকে যদি শুরু করি, সরকার এই দলীয়করণ অথবা স্বজনপ্রীতি, এই ট্যাক্স ছাড়ের ক্ষেত্রেও যদি এমনটাকে এই সরকার করতে পারবে? এটার ক্ষেত্রে একটা কথা বলে যেটা শুরু করতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে বিগত এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থাপন করেছেন, পত্রিকায় এসেছে $237 বিলিয়ন বাংলাদেশ থেকে বিগত সময় মানি লন্ডারিং হয়েছে। এই টাকা আনার জন্য বিভিন্ন প্রক্রিয়া করা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু অতীত ইতিহাস বলে যে মানি লন্ডারিংয়ের টাকা বাংলাদেশে ইতিপূর্বে কখনো ফেরত আসে নাই। ইভেন আপনি এটা দলীয়করণের যে একটা মানে উত্তম নমুনা একটা উপস্থাপিত হয়েছে। আমরা দেখি যে অর্থনীতিবিদরা সাধারণত ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো পরিচালিত করেন, কিন্তু আমার সম্মানিত ভাই আছেন, উনিও জানেন যে বাংলাদেশ ব্যাংকের যাকে গভর্নর করা হয়েছেন তার অর্থনীতির বিষয়ে কতটুকু পড়ালেখা আছে সে ব্যাপারে আপনি হয়তো খোঁজ দিলে জানতে পারবেন। তিনি একজন মানে কর্পোরেট ব্যবসায়ী মানুষ। তো এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুধু অ্যাকাউন্টিং এ অনার্স আমরা মনে করি যে এটা হচ্ছে দলীয়করণের একটা উত্তম নমুনা উপস্থাপিত হয়েছে। আমরা মনে করি যে ভিসি নিয়োগ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও এটা দেখেছি। আর যে ভিসি শুধুমাত্র বলেছিল তারেক রহমান, যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছিলেন, সেই ভিসি বাদে অন্যান্য অনেক ভিসি পরিবর্তন হয়ে গেছে। আমরা ভাইকে আরেকটা বিষয় বলতে চাই যে আমরা বিগত সময়ে এই যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা সংসদে যাচ্ছি, এই জায়গায় কিন্তু আমাদের আজকে যদি ওই সংবিধানই চলমান থাকতো তাহলে আমাদের যাওয়ার সুযোগ ছিল না। ভাই 106-এর কথা বলেছেন সংবিধানের, সেখানে কিন্তু এই পার্লামেন্ট কিভাবে গঠিত হবে, নির্বাচন কবে গঠিত হবে, এটা বিষয় ছিল না। ওইটা তাৎক্ষণিক পরিবেশের মধ্যে ওই সময় কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কিভাবে বাংলাদেশটা পরিচালিত হতে পারে, সেই ব্যাপারে রাষ্ট্রপতি শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশন থেকে একটা পরামর্শ নিয়ে তাৎক্ষণিক বিবেচনা করেছেন। কিন্তু যদি সংবিধানকে ফলো করেন আপনি, তাহলে 90 দিনের মধ্যে অবশ্যই নির্বাচন হওয়ার কথা ছিল, যেটা হয়নি। এই জন্য মনে করি যে গণভোটটি হয়েছে, এই গণভোটটি মূলত আমাদের বর্তমান যে সরকার
গঠিত হয়েছে, বর্তমান যে পার্লামেন্ট গঠিত হয়েছে, তাহলে জুলাই সনদ কি? এই গণভোটই কেবল এটাকে রক্ষা করতে পারে। গণভোটকে যদি আমরা অস্বীকার করি তাহলে কিন্তু অস্বীকার কে ultimately করছে? গণভোট কিন্তু হয়েছে, গণভোট তো হয়ে গেছে। গণভোট হয়ে গেছে, কিন্তু গণভোটের যে রায়, অনুযায়ী কাজও সেই হচ্ছে। গণভোট যে কারণে হয়েছে, জনগণ যে কারণে বলেছেন, সেইটাকে আমরা ওই যে অ্যাভয়েড ওই করছি। চারটি প্রশ্নের যেটি কথা হ্যাঁ, জি, বলছেন। yes, জুলাই সনদ বাস্তবায়নের ওই যে চারটি বক্তব্য প্রশ্নই বলেছিলেন, তো আমরা ওনারা বলছেন পালন প্রতি করছি। পদে পদে করব, কিন্তু দেখেন যে এই জুলাই সনদের মধ্যে বলা ছিল যে সুপ্রিম কোর্টের আলাদা বিচার সচিবালয় হবে, সেটা ওনারা বাতিল করে দিয়েছেন। উনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের বিচার নিয়োগের ক্ষেত্রে যাতে আগের মতো দলীয়করণ না হয়, আগের মতো খাইরুল মার্কা বিচারক এসে এই রকমের বাংলাদেশের নিয়মিত যে আমরা দেখি যে নির্বাচনগুলো হয়েছে তত্ত্বাবধায়কের মাধ্যমে, সেগুলো প্রশ্নবিদ্ধ ছিল না, মোটামুটি ভালো ছিল, সেইগুলো যেভাবে নষ্ট করে দিয়েছেন উনি, এই রকমের কেউ এসে যেন দলীয়করণ করে আবার নষ্ট না করে দেয়, এইটাকে নির্ধারণ করার জন্যই মূলত এই গণভোট বা এই জুলাই সনদ হয়েছে। সেটা বাতিল করে দিয়েছেন, এটাকে তারা নতুন ফরম্যাটে নিয়ে আসতে চান। কবে নিয়ে আসবেন, কিভাবে করবেন, আবার নতুন পার্লামেন্ট করে করবেন, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আরেকটা বিষয় শেষ করতে চাই ভাই, অতীতের কথাও যেমন বলছেন, আমরা ইতিপূর্বে দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের কথা বলে যখনই কেউ এই গণতন্ত্রের কথা বলতেন স্বাধীনতা বিরোধী, ৭১ বিরোধী, চেতনা বিরোধী, এই কথা বলে থামিয়ে দেওয়া হয়েছে, মানুষের গণতন্ত্রের কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। আমরা আবার নতুন করে সেই একই কথা কিন্তু শুনতে পাচ্ছি। আমরা বলতে চাই, আমরা চেতনা এটা বহন করতে চাই, দেশকে দুর্নীতিমুক্ত করে, দেশের সকল অর্গানগুলোকে সক্রিয় করে আমরা জনগণকে প্রপার সুবিধাগুলো, মৌলিক অধিকারগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। স্বাধীনতা যুদ্ধের অনেক পরে আমাদের জন্মগ্রহণ, এখানে অনেকেই আমরা যারা আছি, সেই হিসাবে আমরা মনে করি আমরা স্বাধীনতাকে ধারণ করি, বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশের সামনের একটি সুন্দর বাংলাদেশকে ধারণ করি, এই ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আর আরেকটা কথা, সলা পরামর্শের কথা ফারুক ভাই বলেছেন, বিরোধী দল যে অধ্যাদেশগুলো কোনো বক্তব্য ছিল না, নোট অফ ডিসেন্ট ছিল না আমাদের, সেইগুলোই আমরা কোনো সরকারের পক্ষে কথা বলেছি। আমাদের অবস্থান, সরকার যে ভালো কাজ করবে আমরা তার পক্ষে, আর যে নেগেটিভ কাজ করবে, গণবিরোধী কাজ করবে, তার বিপক্ষে আমরা। এই কারণে যেগুলো আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, গণবিরোধী আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। আমরা যে অর্থনীতির জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম, সরকার বলছে সব নাগরিক ব্যাংক অ্যাকাউন্টের আওতায় আসবে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেছেন 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি তে যাওয়ার জোর চেষ্টা চলছে। সরকার কি এটা করতে পারছে কিনা? ধন্যবাদ আপনাকে। 2034 সালে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন তার একটা রোডম্যাপ দিয়েছেন। তো আমরা বলি যে যেহেতু আপনারা 5 বছরের জন্য অলরেডি ক্ষমতায় আসছেন, তো এই 5 বছরের মধ্যে আসলে দেশটাকে কোথায় নিয়ে যাবেন তার একটা রোডম্যাপ জনগণের সামনে হাজির করলে বোধহয় সবচাইতে ভালো হয়। কারণ 5 বছর পরে কি হবে না হবে, দেশের অবস্থা কোথায় যাবে, রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে আমরা কেউই জানি না। সুতরাং আপনারা বোধহয় 5 বছরের মধ্যে থাকাটা সবচাইতে ভালো। আমার ভাই বাবুল সাহেব কিছুক্ষণ আগে বলেছেন সংসদ হচ্ছে সার্বভৌম প্রতিষ্ঠান, আমরা এখানে যা কিছু ইতিমধ্যে আলোচনা হয়েছে তার বাস্তবায়ন এই পার্লামেন্টের মধ্যে দিয়ে করব। আমি ওনাকে বলি, আমাদের এই পার্লামেন্ট সার্বভৌম বা সার্বভৌম প্রতিষ্ঠান, এটা বাংলাদেশের কোন আইনে আছে আপনি যদি একটু দেখাতে পারেন তাহলে বোধহয় ভালো হয়। আমি যতটুকু আইন পড়েছি, আমি নিজেও আইনের ছাত্র ছিলাম, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের এক্সিস্টিং যে লসগুলো রয়েছে, আইনগুলো রয়েছে, কোনো আইনে নেই যে আমাদের পার্লামেন্ট সার্বভৌম। সংবিধানে স্পষ্ট করে লেখা রয়েছে যে আর্টিকেল নাম্বার 7, সংসদ কখনোই সার্বভৌম নয়, সংবিধান সার্বভৌম, জনগণ সেই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সংবিধান হলো জনগণের সেই ক্ষমতার দলিল। সুতরাং সংসদ কখনোই সার্বভৌম প্রতিষ্ঠান হতে পারে না। এটাকে আর্টিকেল নাম্বার আমি আসবো ব্রাদার। এখন এই যে আপনারা সংসদকে সার্বভৌম প্রতিষ্ঠান বলছেন, কেন বলছেন? ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে যেহেতু জনগণ সার্বভৌম আর জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে, আর ওই প্রতিনিধিদের দিয়ে গঠিত পার্লামেন্ট, আমরা আজকে এই পার্লামেন্টে বসে আলোচনা করছি, এখানে আইন বানাচ্ছি, এই জন্যই আমরা বলছি এই সংসদ সার্বভৌম। আমি যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকেই বলি যে জনগণ ভোট দিয়ে প্রতিনিধির মধ্য দিয়ে গঠন করা পার্লামেন্ট যদি এতটা পাওয়ারফুল হয়, ওই একই জনগণ সরাসরি ভোট দিয়ে যে গণভোটকে পাস করেছে, এই গণভোট কি কম পাওয়ারফুল? তাহলে এই গণভোটকে কেন আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করছেন? এবার আসেন, এই যে দেখেন তারা জনগণের চোখে ধুলা দিয়ে ফায়দা হাসিল করতে চায়। কিভাবে? তারা বলছে যে গণভোট তো হয়ে গেছে, এটার আর কি প্রয়োজন, সুতরাং এই অধ্যাদেশ অকার্যকর, প্রয়োজন নেই, বাতিল। আচ্ছা, এই যে জাতীয় নির্বাচন হয়ে গেছে না, আমরা তো বলতে পারি যে ভাই জাতীয় নির্বাচন তো হয়ে গেছে, সুতরাং এটা প্রয়োজন কি, বাতিল করে দেন। কিন্তু এই যে দেখেন জাতীয় নির্বাচনের ফারুক ভাই 1 সেকেন্ড আমি চেয়ে নিব। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এই গণভোটটা হয়ে গেছে একটা অর্ডারের আন্ডারে, ফাইন, সেটা আমরা ইমপ্লিমেন্ট করছি। আমাদের তো আর গণভোটের দরকার নাই যে এটাকে আইনে পরিণত করতে হবে। এই যে গণভোটের যে রায়, গণভোটের রায়ে স্পষ্ট করে লেখা রয়েছে, যেমন জাতীয় সংসদ নির্বাচনের পরে আপনারা কি করলেন,
2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্ট গঠন করলেন, শপথ নিলেন, অধিবেশন আহ্বান করলেন। একই কথা কিন্তু এখানেও লেখা রয়েছে গণভোটে, যে গণভোট যদি পাস হয়, মানে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে গণভোট যদি পাস হয়, তাহলে কি করতে হবে? সংস্কার পরিষদের। এই গণভোটের অধিবেশন ডাকতে হবে, যারা নির্বাচিত হবেন একই সাথে সংবিধান সংস্কার সভার শপথ দিতে হবে। আপনারা নেন নাই, দ্যাট মিন্স আপনারা এই গণভোটকে অ্যাভয়েড করেছেন, গণভোটের এটাকে অবজ্ঞা ব্যালটে করেছেন। লেখাই ছিল অফ কোর্স, যে কোথায় লেখা নেই এটা? অপরাপর সংসদের রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা না, এই যে অর্ডারটা, যে অর্ডারের ভিত্তিতে গণভোট এবং জাতীয় নির্বাচন হয়েছে, ওই অর্ডারটা দেখছেন হ্যাঁ, কি লেখা আছে? কি লেখা আছে বলেন? ওই অর্ডার তো না, আজব ওই কাহিনী। অর্ডার অনুযায়ী তো একটা ভোট হওয়ার কথা। হ্যাঁ, হলো। ভোট হয়ে গেছে। একটা ভোট না, দুইটা ভোট হয়েছে, জাতীয় নির্বাচন, গণভোট একই সাথে। আমাদের- অর্ডার একটা, আমাদের ওই শেষ করতে একটা হবে। অর্ডারে কি লেখা ছিল? যে ফারুক হাসান একই শেষ করতে সাথে হবে। জাতীয় নির্বাচন এবং গণভোট হবে, এবং গণভোট এবং জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা একই দিনে, একই কায়দায়, একই ফরমে তারা শপথ দিবেন দুটো, কিন্তু আপনারা নিয়েছেন একটা। এখন আসেন, বলেন। এই কথায় আসি। 10 সেটা সেকেন্ড হচ্ছে- আছে আমাদের। হ্যাঁ, 10 সেকেন্ড। আমাকে লোকজন ভোট দিয়েছে অ্যাজ এ পার্লামেন্ট মেম্বার হিসেবে। তারপরে তো আমি কেন আরেকটার ওই জন্য একই শপথ একই নিতে জনগণ তো যাবো? গণভোটকে ভোট দিয়েছে ভাই, এবং গণভোটের পক্ষে গণভোটে ভোট জনগণ চাইছেন, ভোট দেয় আমাদের নাই? মাননীয় প্রধানমন্ত্রী গণভোটে হাত ভোট ভোট দিয়েছে, চাইছেন। গণভোটে ভোট গণভোট। দিয়েছে 68% পিপল, হ্যাঁ। আর আপনাদেরকে দিয়েছে 49। সুতরাং আপনাদের থেকে গণভোটটা Powerful. মোর পাওয়ারফুল। এই 68 এর মধ্যে কত পার্সেন্ট আমাদের সেটা ভোট? ডাজেন্ট ম্যাটার, সেটা তো- সেটা সেটা তার না। ভিতরে। যখন আপনি এটা নিজেকে মালিকানা দাবি করছেন, এটা কোনো আমি ভোটে, না, জি, জনগণ এইটা মালিকানা matter। দাবি করছে, এবং জনগণ। এইটা জি। matter, এইটাই এজ পার বলে। বাংলাদেশের কনস্টিটিউশন। ফারুক হাসান, ফজলে হুদা, বাবুল, মোহাম্মদ মাসুদ পারভেজ, রাসেল এমপি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের রাজনীতির আলোচনায়। দর্শক, আপনারা নিজেরাও দেখছেন রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই, বিতর্ক চলবেই, আলোচনা চলবেই। রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই। আমরা ফিরবো আগামী রোববার রাত 9টায়। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গেই।